নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল রাতে সারা রাত ওয়ার রুমে কি হলো প্রশ্ন সকলের মনেই ঘুরছে। প্রশ্ন ইতিউতি সর্বত্র জিজ্ঞাসা করা হচ্ছে যে এর আগে দুটো সার্জিক্যাল স্ট্রাইক যখন হয়েছিল তখন ঠিক সেরকমই একটা ওয়ার রুমে মিটিং হয়েছিল, মোদি করেছিলেন। তারপরেই ওই মাঝরাতেই দেখা যায় যে একটা আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক হলো আর একটা জমিপথে সার্জিক্যাল স্ট্রাইক হলো, যেটা উড়ি আর বালাকোট নামে পরিচিত। এই ওয়ার রুমের মিটিংটাতে আমরা আশা করেছিলাম বোধহয় গতকালকে কিছু একটা বড় কিছু হতে পারে, কিন্তু বড় কিছু হয়নি। তার বদলে অন্য কিছু হয়েছে। অন্য কিছু হয়েছে বলতে ভারত তার নাগরিকদের প্রতিরক্ষা ব্যবস্থা অটুট করতে যা যা দরকার সরঞ্জামের, কারণ পাকিস্তানকে অ্যাটাক করলে পাকিস্তান প্রতি আক্রমণ করবে, এটা নিশ্চিতভাবে। কোন ঠাসা পাকিস্তান, সে মরণ কামড় দেবে, ভারত সেটা জানে। এখন তার জন্য লাখ লাখ মানুষের জীবন তো আর উপেক্ষা করা যায় না। কালকে ওয়ার রুমে যেটা ঠিক হয়েছে যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র আছে পাকিস্তানের, চাইনিজ, সেগুলো কতটা তার পাল্লায় কতটা কোন কোন শহর পড়তে পারে, সেই শহরগুলোতে শোনা যাচ্ছে, আমি কনফার্ম না, ইসরায়েল থেকে আয়রন ডোম আনা হয়েছে। সেই আয়রন ডোমগুলোকে আজকে থেকে সেই রাজ্যে প্রতিস্থাপন করা হবে। আয়রন ডোম দেওয়া মানে ইসরায়েলের মতো যে একেবারে পুরোটাই যে একেবারে আপনার আটকে দেবে আয়রন ডোম, তা নয়। ইসরায়েলে এতগুলো আয়রন ডোম ছিল, তা সত্ত্বেও কিন্তু ইসরায়েলের বুকে কিন্তু মিসাইল ইরানের পড়েছিল, কিন্তু 100টা মিসাইল ফায়ার করলে তার মধ্যে হয়তো 8টা কি 7টা এসে জমিতে পড়ে, বাকিগুলো সমস্ত আটকে যায়। এছাড়া ভারতের নিজস্ব প্রতিরক্ষা সিস্টেম তো রয়েছে। সেগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকালকে রাত্রিবেলা, কারণ ভারত যে কোনো সময় আক্রমণটা করতে পারে, আর আক্রমণ করলে পরে তার মানে রিটালিয়েশন পাকিস্তানের দিক থেকে হবেই, নিশ্চিতভাবে হবে, আপনারাও জানেন হবে। এখন এই যে দেরি হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম দেরি হলে পরে হয় কি জানেন তো, প্রথমে আমরা হাত পুড়ে গেল, খুব জ্বালা করলো, সব প্রতিবেশী বাড়ির লোকজন খুব আহা করে চিৎকার করে পড়লো। আপনি মলম ফলম লাগালেন, 2 দিন বাদে দেখবেন সবাই আস্তে আস্তে বললো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মানুষের মন থেকে দূর হয়ে যায়। এই যে সারা পৃথিবীর একটা সমর্থন যেটা ভারতবর্ষের প্রতি রয়েছে, সেই সমর্থনটাও কিন্তু ধীরে 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 কমতে আরম্ভ করবে, সেটাও ভারত জানে। সেটাকেও কিন্তু এর মধ্যে হিসেবের মধ্যে রাখা হচ্ছে। তার পাশাপাশি নিজের দেশের নাগরিকের সুরক্ষার ব্যবস্থাটাও জরুরি বলে ভারত মনে করছে। এদিকে পাকিস্তান কি করছে, পাকিস্তান প্রতি মুহূর্তে এই যুদ্ধের আশঙ্কায় তাদের ঘুম উড়ে গিয়েছে। তারা ডেলি ওই মহড়া করে যাচ্ছে। এখন পাকিস্তানের পক্ষে প্রতিদিন মহড়া করা মানে, জারি রাখা মানে প্রতিদিন তাদের অর্থক্ষয়। একটা হিসেব করে দেখা গেছে 2 থেকে 3 হাজার কোটি পাকিস্তানি রুপি রোজ যাচ্ছে। এখন যখন মানে একেবারে তেল ফেল যখন শেষ হয়ে আসবে মোটামুটি, সেই সময়তে ভারত আক্রমণের একটা সিদ্ধান্ত নেবে। দেখুন, বাঘ শিকারের দিক থেকে পিছিয়ে আসা মানে, বা যুদ্ধক্ষেত্রে 2 পা পিছিয়ে আসা মানে হেরে যাওয়া নয়, বরং বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়া। এটাও কিন্তু যুদ্ধের একটা অংশ। আমি বারবার বলি, 90% ওয়েটিং, 10% উইনিং। যুদ্ধটা হচ্ছে তাই। আর যুদ্ধটা শুরু করা সোজা, কিন্তু শেষ কবে হবে
তার কোনো গ্যারান্টি নেই। রাশিয়া বলেছিল 3 দিনে ইউক্রেন যুদ্ধ আমি শেষ করে দেবো, আজ পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি। হামাসকে নির্মূল করতে গিয়ে ইসরায়েল বলেছিল আমি 7-10 দিনের মধ্যে হামাসকে শেষ করে দেবো। সেই হামাস এখনো পর্যন্ত চলছে, যদিও অনেকটাই কন্ট্রোল করে ফেলেছে, এখনো পর্যন্ত যুদ্ধ চলছে। ফলে শুরু করলে শেষ করাটা কিন্তু খুব মুশকিল। তাতে কিন্তু ভারতের অর্থনৈতিক চাপও বাড়বে, যদিও ভারতের শেয়ার বাজার সলিড রাখা মানে ঠিকঠাক রাখার জন্য ভারত যা যা করার সেগুলো করে বেড়াচ্ছে। কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছে আমাদের কংগ্রেসের প্রশ্ন হচ্ছে প্রত্যাঘাতে কতটা সক্ষম মোদী, প্রশ্ন তুলল কংগ্রেস। আজকেই আনন্দবাজারে বেরিয়েছে। তারা বলছে পেহেলগামে ঘটনার প্রত্যাঘাত, মানে আমি অংশটুকু পড়ছি, পেহেলগামে ঘটনার প্রত্যাঘাত কবে হবে দেশ জুড়ে, এই নিয়ে প্রশ্নের মুখে আশঙ্কা মোদী সরকারের জাত গণনার সিদ্ধান্ত নিয়েও কংগ্রেস প্রশ্ন তুলেছে। কংগ্রেসের প্রশ্ন পেহেলগামের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা এবং তারপরে প্রত্যাঘাত করতে দেরি হওয়া থেকে নজর ঘোরাতেই কি আশঙ্কা জাত গণনার সিদ্ধান্ত? গত 11 বছর ধরে বিজেপি যে জাত গণনার বিরোধিতা করে আসছে, ওয়ার্কিং কংগ্রেস কমিটির বৈঠকে ঘোরাতেই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন এতদিন বিরোধিতা করার পরে জাত গণনার সিদ্ধান্তের জন্য এই সময়কে বেছে নেওয়াটা আমরা আশ্চর্য হয়েছি। এই নিয়ে অনেক সন্দেহ আমাদের মনে তৈরি হয়েছে। তার মানে কংগ্রেসের মনে আস্তে আস্তে কংগ্রেসের জিজ্ঞাসা তৈরি হচ্ছে। এবার আমার একটা প্রশ্ন আছে দর্শক, 88-89 যখন কাশ্মীর থেকে যখন সমস্ত পণ্ডিতদের কচু কাটা করে তাড়ানো হলো, তখন কংগ্রেস সরকার ছিল। অক্ষরধাম মন্দির অ্যাটাক থেকে শুরু করে 26/11, মুম্বাই ব্লাস্ট, যা যা ঘটেছে ভারতবর্ষের বুকে সব কিন্তু কংগ্রেস সরকারের আমলে। আজকে কংগ্রেস সরকার প্রশ্ন তুলছে। পাল্টা প্রশ্ন যদি আমরা করি, কংগ্রেসের আমলে কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছিল? ডসিয়ার দোয়া ছাড়া তো কংগ্রেস তার কোনো ব্যবস্থা নেয়নি। 2008 সালের ঘটনার পর সেনাবাহিনী বলেছিল, বায়ুসেনা বাহিনী বলেছিল আমাদের আদেশ দিন, আমরা তৈরি আছি। কংগ্রেস কিন্তু আদেশ দেয়নি। একমাত্র যুদ্ধ 1971-এ ইন্দিরা গান্ধী করেছিলেন, 99-এ আমাদের বাজপেয়ী সাহেব করেছিলেন কার্গিলের, 1948-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে জওহরলাল নেহরুর আমলে। যতগুলো যুদ্ধ এখনো পর্যন্ত হয়েছে, কোনো যুদ্ধই কিন্তু জিততে পারেনি পাকিস্তান, এবারেও কিন্তু জিততে পারবে না। 48 পারেনি, 65 পারেনি, 71 পারেনি, 99 পারেনি, 2025ও পারবে না। সমূলে এবারে বিনষ্ট হবে পাকিস্তান। কিন্তু এই যে যারা আজকে প্রশ্নটা তুলছে, কালকে যখন প্রত্যাঘাত যখন হবে, সেই সময়তে যদি কয়েক লক্ষ নাগরিক বা ভারতবর্ষের মারা যায়, তখন এরাই কিন্তু আবার প্রশ্ন করবে ভারত সরকারকে, মোদী সরকারকে, যে এই রকম ব্যবস্থা তৈরি হলো না কেন, যাতে নাগরিকদের সুরক্ষা ব্যবস্থা তৈরি হলো না। এটা তো ম্যাজিক নয়। একটা যুদ্ধ করা মানে কিন্তু ম্যাজিক নয়, অনেক পরিকল্পনা থাকে। আমরাও মনে করেছিলাম কালকে হবে, কিন্তু অনেকের সাথে কথা বলে যেটা বুঝলাম যে না, আগে তো নিজেদের বাঁচতে হবে, নিজের দেশের নাগরিককে বাঁচাতে হবে। ইসরায়েল যেটা করেছিল, নিজের দেশের নাগরিককে বাঁচিয়ে রাখার পর ওরা কিন্তু 4 মাস বাদে কিন্তু যুদ্ধ শুরু করেছিল। 4 মাস বাদে রাশিয়াও তাই করেছে। 3-4 মাস রাশিয়া সময় নিয়েছে ইউক্রেন অ্যাটাক করার আগে। তার আগে তাল ঠুকেছে, ইউক্রেন অ্যাটাক করবো, তাল ঠুকেছে। সময় লাগে, পরিকল্পনা লাগে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এত যদি অধৈর্য হয়ে থাকেন, তাহলে পরে আপনি পূর্বের হিসেবগুলো দেখুন, শুধু আমরা মারই খেয়ে এসছি। নরেন্দ্র মোদী সরকার তবু দুটো সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কংগ্রেস আমলে কি হয়েছে? কিছুই হয়নি, শুধু মার খেয়ে এসছি। এবারে মার খাবো না, মার তো বেটা খায়গা।
तेरे ऊपर मार तो जरूर पड़ेगा। आसिम मुनी तो जहां भी छुप जा, बिल से निकाल के तेरे को मारेंगे। মোদির এটি হচ্ছে বক্তব্য। আর যত দিন যাচ্ছে আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তান পুরো সম্পূর্ণ একলা হয়ে পড়ছে। একলা হয়ে পড়ার যন্ত্রণা কিন্তু আরো বেশি, তার টেনশন কিন্তু আরো বেশি। ফলে পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল এই মুহূর্তে একেবারে তলানিতে, দলে দলে উর্দি ছেড়ে পালাচ্ছে। শুধু আমি বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়া মারফত, খবর মারফত আপনারা নিজেরাই জানতে পারছেন, এটা কোনো নতুন ঘটনা নয়। পাকিস্তান সেনাবাহিনীর সেনাপ্রধান আসিম মুনির তিনি দেশে আছেন, মানে আন্ডারগ্রাউন্ডে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তাও জানা যাচ্ছে না। কতগুলো পুরনো ছবি টবি দেখা যাচ্ছে, তারপরে কতটা ভয় পেয়েছে। এরা কাশ্মীরের পোস্ট ছেড়ে পালিয়ে গেছে, পতাকা নামিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। গত পরশুদিনকে বালুচিস্তানে 200 জন মারা গেছে। বালুচিস্তানে সৈন্য পাঠিয়েছে, শুনুন, বালুচিস্তানে সৈন্য পাঠিয়েছে ফ্রন্টিয়ার করে। তারা যখন ট্রেনে করে নেমেছে দেখা যায় 4টে বগি সৈন্য গেছে, আর বাকি 10টা বগিতে, 8টা বগিতে, মানে 4টে বগিতে সৈন্য গেছে আর বাকি 8টা বগিতে কফিন যাচ্ছে। তো সৈন্যবাহিনী নেমে দেখছে কফিন কেন। এবার একজন বলছে যে এটা তো আমাদের জন্য কফিন, কারণ আমরা তো আর জ্যান্ত ফিরবো না, আমরা কফিনে করে ফিরবো, তাই কফিনগুলো সঙ্গে নিয়ে এসছি আমরা। সেইখানে সমস্ত অস্ত্রফস্ত্র ফেলে দিয়ে ফ্রন্টিয়ার কোর সমস্ত বালুচিস্তানের ভিড়ে মিশে গেছে। এই হচ্ছে বর্তমান পাকিস্তানের অবস্থা। সেই পাকিস্তান ফোর্স লড়বে কি করে? কিন্তু মিসাইল এমন একটা জিনিস, সেটা সুইচ টিপলেই হয়ে যায়। তার জন্য সৈন্যবাহিনীর দরকার হয় না, শুধু কতগুলো সুইচের দরকার। সেটা ভারতবর্ষ আটকাবার চেষ্টা করছে। তার জন্যই এই দেরিটা। আপনারা হয়তো ভাবছেন যে ভারত কিছুই করবে না, মোদি কিছুই করবে না, তা নয়। মোদি যখন বলেছেন মারবেন, তখন মারবেন তো নিশ্চিত, এবং মেরে কোমর ভেঙে শেষ করে দেবেন। আপনারা একটু অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।